আমরা জেনে নিই আমাদের ভিয়েনা সম্মেলনের প্রথম অংশের ভিডিওতে আমরা কি কি জেনেছিলাম। আমরা জেনেছিলাম ভিয়েনা সম্মেলন বলতে কি বোঝায়, ভিয়েনা সম্মেলনের পটভূমি কি ছিল, এই সম্মেলনের চার প্রধান বা বিগ ফোর কারা ছিল এবং সেই সময়কালের প্রধান তিন রাজা কারা ছিলেন, সম্মেলনে যে যোগদান করেছিল তাই সেই সব ব্যক্তিদের মধ্যে কে ছিলেন প্রধান বা কারা ছিলেন প্রধান এবং সম্মেলনের সভাপতি কে ছিলেন, এই ভিয়েনা সম্মেলনের সমস্যাগুলি কি কি ছিল, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য, এর দুটো উদ্দেশ্য ছিল, যে ঘোষিত উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য, এবং সবশেষে এই সম্মেলনের মূল যে প্রভাব সেটা ঠিক কোন জায়গায় পড়েছিল। আজ আমরা নতুন করে ভিয়েনা সম্মেলনের যে বাকি অংশটি রয়েছে সেই অংশগুলো জানব। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি। ভিয়েনা সম্মেলনে দীর্ঘ আলাপ আলোচনার পর তিনটি নীতি গ্রহণ করা হয়। এই তিনটি নীতি হলো: 1. ন্যায্য অধিকার নীতি, 2. ক্ষতিপূরণ নীতি ও 3. শক্তি সাম্য নীতি। এই নীতিগুলির ওপর ভিত্তি করে সম্মেলনের কার্যকলাপ পরিচালিত হয়। প্রথমে দেখি ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার নীতিতে বলা হয়, ফরাসি বিপ্লবের আগে যে রাজা বা রাজবংশ যে দেশে রাজত্ব করতেন সেখানে সেই রাজা বা রাজবংশ আবার রাজত্ব করার অধিকার আছে। এই নীতি অনুসারে ফ্রান্সে বুর্ব বংশের শাসক অষ্টাদশ লুই সিংহাসনে বসেন। স্পেন, সিসিলি ও নেপলসে পূর্ব বংশের শাসক বা শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়। অস্ট্রিয়ায় হ্যাবসবার্গ বংশ তাদের রাজত্ব ফিরে পায়। হল্যান্ডে অরেঞ্জ বংশ এবং স্যাভয়, জেনোয়া, পিডমন্ট ও সার্ডিনিয়ায় স্যাভয় বংশ প্রতিষ্ঠিত হয়। এরপর রয়েছে ক্ষতিপূরণ। 2 নম্বর ক্ষতিপূরণ নীতি। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভিয়েনা সম্মেলনে তারা নিজেদের ক্ষতিপূরণ মিটিয়ে নেওয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিল তা ক্ষতিপূরণ নীতি নামে পরিচিত। যেসব দেশ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলি হলো ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন প্রভৃতি। ক্ষতিপূরণ নীতি অনুসারে এই দেশগুলো যেভাবে উপকৃত হয় তা হলো: অস্ট্রিয়ার উত্তর ইতালিতে পায় লম্বার্ডি, জেনেসিয়া, টাইরল প্রভৃতি প্রদেশ। মধ্য ইটালিতে পার্মা, মডেনা ও টাস্কানির ওপর অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অস্ট্রিয়া নবগঠিত জার্মান কনফেডারেশনের সভাপতি পদও লাভ করে। রাশিয়া পায় পোল্যান্ডের বৃহৎ অংশ, ফিনল্যান্ড ও তুরস্কের বেসারাভিয়া। প্রাশিয়া পায় স্যাক্সনির উত্তর অংশ, পোজেন, থর্ন, ডানজিগ, পশ্চিম গোমেরানিয়া ও রাইন নদীর বাম তীরবর্তী অঞ্চল। ইংল্যান্ড ঔপনিবেশিক স্বার্থ পূরণের হিসেবে নেয় ভূমধ্যসাগরের মাল্টা দ্বীপ, মরিশাস, সিংহল প্রভৃতি। শক্তি সাম্য নীতি। 3 নম্বর শক্তি সাম্য নীতি। ভিয়েনা সম্মেলনে গৃহীত শক্তি সাম্য নীতি বলতে বোঝায় ফ্রান্সের শক্তি খর্ব করে সমতা তৈরি করা, ফ্রান্স যাতে শক্তিশালী হয়ে ইউরোপে শান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা করা। এই নীতি অনুসারে ফ্রান্সকে বিপ্লব পূর্ববর্তী সীমানায় ফিরিয়ে আনা হয়। ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়। 5 বছরের জন্য ফ্রান্সে মিত্রপক্ষের সেনা মোতায়েন রাখার ব্যবস্থা করা হয়। মিত্রপক্ষের এই সেনাবাহিনীর ব্যয়ভার ফ্রান্সকে বহন করতে হয়। মিত্রপক্ষকে 70 কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ দিতে ফ্রান্সকে বাধ্য করা হয়। ফ্রান্সের চারপাশে শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গড়ে তোলা হয়। ফ্রান্সের পূর্ব সীমান্তে রাইন অঞ্চল প্রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়। ফ্রান্সের উত্তর পূর্বে লুক্সেমবার্গ ও বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়। ফ্রান্সের দক্ষিণে স্যাভয় ও জেনোয়াকে সার্ডিনিয়ার সঙ্গে এবং ফ্রান্সের দক্ষিণ পূর্বে সুইজারল্যান্ডের সঙ্গে কয়েকটি অঞ্চল যুক্ত করা হয়। সুইজারল্যান্ডকে নিরপেক্ষ দেশ বলে ঘোষণা করা হয়। ভিয়েনা সম্মেলনের নীতি ও ফরাসি বিপ্লবের আদর্শ। ভিয়েনা সম্মেলনে নেতৃবৃন্দ ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নীতি প্রয়োগ করে ফরাসি বিপ্লব প্রসূত
জাতীয়তাবাদের চরম অবমাননা করেছিলেন। জার্মানি ও ইটালির রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ জাতীয় রাষ্ট্রে পরিণত না করে পুনরায় স্বৈরতন্ত্রী অস্ট্রিয়া ও প্রাশিয়ার অধীনে স্থাপন করা হয়েছিল। এছাড়া শক্তিসাম্য নীতিকে কার্যকর করতে গিয়ে সম্মেলনের আয়োজকরা ফরাসি বিপ্লব প্রসূত ভাবাদর্শকে বিসর্জন দিয়েছিলেন। মূল্যায়ন: ঐতিহাসিকেরা ভিয়েনা সম্মেলনের সীমাবদ্ধতা ও কৃতিত্ব দুটোই তুলে ধরেছেন। এক, সমবেত নেতৃবর্গ উদারতা, জাতীয়তা, গণতন্ত্র ও ইত্যাদি প্রতিষ্ঠার অঙ্গীকার করলেও বাস্তবে তারা নিজেদের সংকীর্ণ স্বার্থ পূরণ করতে বেশি সচেষ্ট ছিলেন। তাই এটি ছিল আসলে একটি প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। দুই, এটি প্রকৃত অর্থে কোনো সম্মেলন ছিল না, কারণ এখানে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া ও ইংল্যান্ড এই চারটি শক্তির সিদ্ধান্তই গৃহীত হয়। তিন, ভিয়েনা সম্মেলনের যুগ ধর্মকে উপেক্ষা করা হয়। ফরাসি বিপ্লব প্রসূত উদারতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদকে উপেক্ষা করে পুরাতনতান্ত্রিক স্বৈরতন্ত্র, সামন্ততন্ত্র প্রতিষ্ঠার একান্ত আগ্রহ ভিয়েনা নেতৃবর্গের কাজে লক্ষ্য করা যায়। গ্র্যান্ট ও টেম্পারলির মতে ভিয়েনাতে বড় বড় রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য ক্ষুদ্র রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছিল। চার, রাজতন্ত্রগুলি ক্ষেত্রে ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করা হলেও প্রজাতন্ত্রগুলির ক্ষেত্রে তা করা হয়নি। পাঁচ, ডেভিড টমসনের মতে ভিয়েনার ব্যবস্থা ছিল বৃহৎ শক্তিগুলির আত্মস্বার্থ রক্ষার জন্য দর কষাকষি ও সমঝোতার একটি প্রতিফলন। ভিয়েনা সম্মেলনের সাফল্য: আশাবাদী ও সমন্বয়বাদীরা মনে করেন যে ভিয়েনা সম্মেলন আশার আলো প্রজ্বলিত করেছিল এবং রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে তার গভীর প্রভাব পড়েছিল। ভিয়েনা সম্মেলনে 40 বছর ইউরোপে শান্তি অব্যাহত ছিল। দুই, ইউরোপের ইতিহাসে ইউটেক্টেড চুক্তি 1713 ও ভার্সাই চুক্তি 1919-এর মতো যুদ্ধের বীজ ভিয়েনা সম্মেলনের বপন করা হয়নি, অথবা প্রতিহিংসার ছাইচাপা আগুনও এখানে ছিল না। তিন, সামন্ততান্ত্রিক কাঠামো ধ্বংসস্তূপের ওপর আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কাঠামো গড়ে তুলতে ভিয়েনা বন্দোবস্তের পদক্ষেপ ছিল নিঃসন্দেহে ইতিবাচক। চার, 19 শতকে ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলনের পথ প্রশস্ত হয়। পাঁচ, ঐতিহাসিক ডেভিড টমসন ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন। ছয়, ভিয়েনা সম্মেলন ব্যবস্থার মধ্যে দিয়ে যে আন্তর্জাতিকতাবাদের ভিত্তি স্থাপিত হয় তার থেকেই পরবর্তীকালে জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও জন্ম হয়। ভিয়েনা সম্মেলনের ত্রুটি: ভিয়েনা কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো: এক, ফরাসি বিপ্লব প্রসূত সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এছাড়া জাতীয়তাবাদ, দেশপ্রেম, উদারনীতি, গণতন্ত্র ইত্যাদি প্রগতিশীল আদর্শগুলিকে সমূলে নাশ করার বা ধ্বংস করার নীতি গৃহীত হয়েছিল। দুই, যুগের ধর্মকে এড়িয়ে চলা। ভিয়েনা কংগ্রেসের নেতারা কিন্তু পিছিয়ে গিয়েছিলেন। তারা রক্ষণশীল পুরাতনতন্ত্রের পুনঃপ্রবর্তন করে প্রগতিশীল জাতীয়তাবাদকে এক প্রকার ধ্বংস করেছিলেন। এখান থেকেই আমরা বুঝতে পারি যে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি ছিল, তার সাফল্য কোথায় কোথায় ছিল, তার ত্রুটি কি ছিল ইত্যাদি।